শ্বাসযন্ত্রের অবস্থা, একটি শ্বাসযন্ত্রের অবস্থা বা শ্বসনতন্ত্রের অবস্থা, যেটা লিখবঙ্কীয় শ্বাসযন্ত্রের অবস্থা। এটা ক্লিক হয়েছে? ফুসফুসের ব্রঙ্কিয় খিঁচুনি দ্বারা চিহ্নিত একটি শ্বাসযন্ত্রের অবস্থা যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়, যার ফলে বা কারণে যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। একটি শ্বাসযন্ত্রের অবস্থা যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয় বা কষ্ট হয়, যেগুলো একটা লিখতে হবে। লিখছেন? শ্বাস নিতে অসুবিধা হয় পুরোপুরি কে লিখেন নাই? কে কোথায় আটকে আছেন? যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। এটি সাধারণত লিখেন, এটি সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া। এটি সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া। আমার কথা মনে বুঝে যাচ্ছে? এটি সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া বা অন্যান্য ধরনের অতি সংবেদনশীলতা, হাইপারসেনসিটিভিটি, অতি সংবেদনশীলতা ফলেও হয়, কারণেও হয় বা ফলেও হয়, যেটা লিখছেন। এবার একজন দাঁড়ায় বলেন। খিচুড়ি দ্বারা চিহ্নিত একটি শ্বাসযন্ত্রের অবস্থা যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। এটি সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া বা অন্যান্য ধরনের প্রতি সংবেদনশীলতার ফলেও হয়। বুঝতে পারছেন? এটাকে বলা হয় অ্যাজমা, বাক্যকার। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি ফুসফুসের ব্রঙ্কাসের খিঁচুনি দ্বারা চিহ্নিত। খিঁচুনি দ্বারা চিহ্নিত মানে এই যে ফুসফুসের যে ব্রঙ্কাস দেখতে পাচ্ছেন, এইদিকে একটা এইদিকে একটা, যে কোনো এগুলো সবগুলো তো ব্রঙ্কাস, এগুলো সবগুলো তো ব্রঙ্কাস। হ্যাঁ, প্রিন্সিপাল ব্রঙ্কাস, সিগমেন্টাল ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস, ঠিক আছে? এগুলো সবগুলো তো ব্রঙ্কাস। এগুলোর যে একটা পথ থাকে, ওই পথটা কি হয়ে যায়? নিচে যায়, সংকুচিত হয়ে যায়, মানে ব্রঙ্ক স্পাদন হয়ে যায়। বুঝতে পারছেন? এটা কিসের কারণে হতে পারে? এটা হচ্ছে অ্যালার্জির কারণে হতে পারে। যাদের পর্যাপ্ত পরিমাণে অ্যালার্জি ফুসফুসে থাকে, এই অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবে ব্রঙ্ক স্পাদনটা হয়। মানে আমাদের যে শ্বাসযন্ত্রগুলো আছে, আমাদের যে ব্রঙ্কাসগুলো আছে, এগুলো খিঁচে যায়, সংকুচিত হয়ে যায়। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে অ্যালার্জির হাঁপানির একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে কোনো ডিজিজের কারণে হতে পারে। মনে করেন কাউকে মৌমাছি কামড়াইছে বা সাপে কামড়াইছে, ওই যে টক্সিনটা, ওই টক্সিনটা কি করে? কোথায় চলে যায়? ফুসফুসে চলে যায়। যাওয়ার পরে সেটা কি করে? ওই যে ব্রঙ্কাস আছে তাকে ব্রঙ্কোস্পাজম করে নেয়, মানে তাও ব্রঙ্কাসটাকে খিঁচে ফেলে, সংকুচিত করে নেয়। তখন কিন্তু আমাদের কি হবে? শ্বাস নিতে কষ্ট হবে। যদি এই ব্রঙ্কাসটা খিঁচে যায়, শ্বাস নিতে অবশ্যই কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। তাহলে আমরা হাঁপানির দুইটা জিনিস, একটা হচ্ছে কিসের কারণে হতে পারে? অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবে হতে পারে। আরেকটা হচ্ছে বিভিন্ন ডিজিজের হাইপারসেনসিটিভিটি কারণও কি হতে পারে। বুঝতে পারছেন? আর এগুলোর কারণে যখন আমাদের ব্রঙ্কাসটা খিঁচে যাবে, তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হবে। এখন শ্বাসকষ্ট, আচ্ছা কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি, এগুলো একটু দেখেন। এটা নিয়ে কারোর প্রশ্ন আছে? অ্যাজমা শুধু শ্বাসকষ্ট, এটা বলতে হবে। শ্বাসকষ্ট এটার কারণের পরে, আর এটাটা কি আমাদের সেটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টগুলো লিখে ডেসক্রিপশন মধ্যে লিখতে পারেন।
ব্রেথলেস মানে কি, ব্রেথলেসনেস মানে কি, শর্টনেস অফ ব্রেথ মানে কি, অ্যাপনিয়া মানে কি। এগুলো কোনো কনসালটেন্টের কোনো প্রেসক্রিপশন মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা? জি লিখে আছে, সবগুলো লিখছে সাইডে দিলে লেখে, সবগুলো সাইড সাইডে ইয়ার মধ্যে লিখে হবে, সিট হবে, এটা সিট হবে মধ্যে লিখে বুঝতে পারছেন? হ্যাঁ এগুলো সিট কমপ্লেন মধ্যে লিখতে হবে, আপনাদেরকে এগুলো লিখতে হবে। এগুলোর অর্থ কি বলতে পারবেন? এগুলা রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থ হচ্ছে শ্বাসকষ্ট, মানে কি শ্বাসকষ্ট। ব্রেথলেসনেস অর্থ কি তাও শ্বাসকষ্ট। শর্টনেস অফ ব্রেথ অর্থ কি শ্বাসকষ্ট। অ্যাপনিয়া তার অর্থ শ্বাসকষ্ট। তার মানে যাই দেখতে পাইছেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি শ্বাসকষ্ট। আপনি ডিকশনারিতে যখন সার্চ দিবেন সবগুলো অর্থ কি আসবে? শ্বাসকষ্ট। বুঝতে পারছেন? এখন আমরা কোন সময় কোনটা লিখি ওটা আমাদেরই বুঝতে হবে। আমরা কখন কোনটা লিখব? সবগুলো অর্থ কিন্তু শ্বাসকষ্ট, কিন্তু কোন সময় আমরা কোনটা লিখব এটা আপনাদের বুঝতে হবে। যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা কখন লিখি? মানে সে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ট্যাকিকার্ডিয়া, হার্টবিট বেড়ে যাচ্ছে, মানে শ্বাসগুলো শ্বাস তো কষ্ট হচ্ছে, কষ্ট হওয়া বিধায় তো সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যদি কেউ জোরে জোরে শ্বাস নেয়, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলি কি রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা আমাদের শ্বাসকষ্ট। আর এই হচ্ছে ব্রেথলেসনেস, মানে উচ্চ শ্বাস, মানে এক একটা শ্বাস নিলে সে অনেক বড় বড় করে শ্বাস নেবে। শ্বাস কিভাবে নেবে? অনেক বড় বড় করে শ্বাস নেবে, দেখবেন ওটা তো হচ্ছে দ্রুত শ্বাস নিচ্ছে, এটা শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা বলি রেসপিরেটরি ডিস্ট্রেস। আর যখন সে অনেক দ্রুত গতিতে শ্বাস নেবে, জোরে জোরে শ্বাস নেবে, অনেক বড় হবে শ্বাসগুলা, তখন আমরা সেটাকে বলি কি ব্রেথলেসনেস, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রেথ মানে শ্বাস আর কি, শর্টনেস অফ ব্রেথ সব, এটাও শ্বাসকষ্ট। এটা হচ্ছে তার শ্বাসটা আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে। মানে লম্বা করতে কাজও ঠিক আছে, কিন্তু ওটা থেকে কি হয়ে যাবে? কমে যাবে। একবার কিছুক্ষণ পর পর শ্বাস নিবে, কিছুক্ষণ পর পর শ্বাস নিবে, বুঝতে পারছেন? আর অ্যাপনিয়া মানে হচ্ছে তাও শ্বাসকষ্ট, এটা হচ্ছে 20 সেকেন্ডের উপরে শ্বাস বন্ধ থাকে। মানে ওই পেশেন্টটা অলরেডি কোথায় চলে যাবে? সবে চলে যাচ্ছে, মানে তার শ্বাস একেবারে নাই, কিছুক্ষণ পর পর শ্বাস একটা দিচ্ছে, আবার কিছুক্ষণ পর। কোনো মৃত মানুষ কি এভাবে দেখছেন? জি স্যার, মারা যাচ্ছে ওই সময়টা, জি স্যার, ওই সময়টা আমরা অ্যাপনিয়া বলি, এটাকে বলা হয় অ্যাপনিয়া। বুঝতে পারছেন? তো এইজন্য প্রেসক্রিপশনের মধ্যে এগুলো একটা বুঝে লিখতে হবে। সব জায়গায় শ্বাসকষ্ট হিসেবে যদি যেগুলো একটা লিখে রাখেন তাহলে কিন্তু হবে না। এগুলো তো সাধারণত মৃত মানুষদের আমি লিখেছি ডাইলেটেশন অফ ন্যারোয়েড ব্রাঙ্ক বাই ন্যারোয়েড ব্রঙ্কাই, ঠিক আছে। ডাইলেটেশন টু ন্যারোয়েড ব্রঙ্কাই, ওই যে ব্রঙ্কাসগুলো এগুলো যদি সংকুচিত হয়ে যায়, ঘিসে যায়, তাহলে আমার শ্বাসকষ্ট হবে। আর এটাকে আমি বড় করতে হলে, আমার শ্বাস ভালোভাবে স্বাভাবিক করতে হলে আমাকে কি করতে হবে? এই ব্রঙ্কাসটাকে ডাইলেটেড করতে হবে। আর ডাইলেটেডের জন্য আমরা কি করি? এই ওষুধগুলো ব্যবহার করি, বুঝতে পারছেন? সেটা অ্যাজমার কারণেও কিছু হইতে পারে, ঘিসে যেতে পারে, অন্যান্য কারণে কি হইতে পারে? ঘিসে যেতে পারে। তখন আমরা ব্রঙ্কোডাইলেটর ডাক দিই, যেন ব্রঙ্কাসটা মোটা হয় আর আমার শ্বাসটা নিতে স্বাভাবিক হয়। এবার দেখেন, যে কোনো ডিজিজের কারণে, এই খিচুড়ি ডিজিজের কারণে বা যে কোনো কারণে যদি আমার ব্রঙ্কাসে যদি ইনফ্লামেশন হয়, মানে ওখানে যদি কোনো প্রদাহ হয়, যেমন নিউমোনিয়া কি হয়? ফুসফুসে প্রদাহ তৈরি হয় না, পানি জমে যায় না, তাহলে ওই প্রদাহটাকে কমানোর জন্য আমি কি করব? অ্যান্টিবায়োটিক ড্রাগ দেব। তাহলে যতক্ষণ পর্যন্ত আমার এখানে প্রদাহ হবে না ততক্ষণ পর্যন্ত আমি কি করব না? স্টেরয়েড ড্রাগ দেব না। যখন দেখবো যে আমার প্রদাহ হয়ে গেছে তখন আমি স্টেরয়েড ড্রাগ দেব। আর স্টেরয়েড ড্রাগ দেওয়ার আগে আমি কি দেখতে হবে? আমাকে এক্সরে দেখতে হবে, এক্সরেটা কি স্বাভাবিক নাকি আসলে কি আছে? কনসলিডেশন আছে বা এখানে কোনো ফানিটারি দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা আমাকে দেখতে হবে। বা আমার যদি ফুসফুসে যদি ড্রাগগুলো আমি শুনতে পাই, সাউন্ডগুলো আমি শুনতে পাই, তাহলে আমাকে বুঝে দিতে হবে যে তার ফুসফুসে কি আছে? ইনফ্লামেশন আছে, প্রদাহ আছে, তাইলে আমি এটা দেব। তো না দিয়ে আমি সবকিছু না দেখে আন্দাজ অ্যান্টিবায়োটিক ড্রাগ দেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। তার মানে এটা তো সাইড এফেক্ট শুরু করে দিতে পারে, বুঝতে পারছেন? যখন আমি পাবো তখন এটা দেব। কিন্তু এমনিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমাকে বুঝতে হবে তার ব্রঙ্কাস কোনো না কোনো কারণে ফিসে গেছে।
বা সংকুচিত হয়ে গেছে, তাহলে আমি ওই সময় তাকে বঙ্গোডাইরেক্টর ডাক দিয়ে দেবো। ওটার জন্য আর কিছু দেখা লাগবে না, শ্বাসকষ্ট আছে আমি বঙ্গোডাইরেক্টর ডাক দিয়ে দেবো। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এই দুইটার মধ্যে কি কি ড্রাগ আছে ডাকগুলো লিখি, আর কোনটা কোন কারণে ব্যবহার হয় সেগুলো লিখি। অ্যাপনিয়ার দিকে চলে যেতে পারে, বা ও একবারে শকে চলে যাচ্ছে, মারা যাচ্ছে ওই সময়, বা তার আগেও আমরা দিতে পারি, মানে সে শ্বাস নিতে একবার কষ্ট হচ্ছে, তখন আমরা কি করবো? এটা এইভাবে দিয়ে কোনো লাভ হবে? লাভ হবে না। তার কি করতে হবে? আমাদের ইনজেকশন দিতে হবে। আর ইনজেকশনের পাশাপাশি তাকে কি করতে হবে? শর্ট টাইমের জন্য নেবুলাইজেশন। আমি আগে বলছি নেবুলাইজেশন কোথায় যায়? সরাসরি ফুসফুসে যায়, কারণ আমি তাকে ইনজেকশন দেবো, ইনজেকশন যেহেতু অনেক দেরি আছে, বা আমি তাকে সিরাপ খাওয়াবো, ওটা যেহেতু অনেক দেরি আছে, কিন্তু হঠাৎ করে তার কি হয়ে গেছে? শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমরা সাধারণত বঙ্গোডাইরেক্টর ড্রাগ তিনটা কারণে ব্যবহার করি। একসাথে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, মানে শ্বাসকষ্ট থাকে, সাথে যদি কাপ থাকে, মানে কাশি থাকে, আর যে চেস্ট টাইটনেস থাকে, মানে বুকের চাপ থাকে, এই তিন চারটা কারণ যখন আমরা একসাথে দেখি, তখন আমরা এটা ইনজেক্টেবল এবং সাথে হচ্ছে নেবুলাইজেশন বা আমরা ইনহেলার দিয়ে থাকি। বুঝতে পারছেন? এই তিনটা জিনিস যখন কারো একবার দীর্ঘায়িত থাকে, মানে আজকে ওষুধ খাইছে ভালো, আবার কারণ থেকে আবার শুরু হয়েছে, মানে ওর অ্যাজমাটিক প্রবলেম যে এটা একবার পুরোপুরি বছর পর বছর আছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা ইনহেলার কন্টিনিউ করে রাখি। কারণ নেবুলাইজেশনটা প্রতিদিন করা যাবে না। নেবুলাইজেশন হচ্ছে শর্ট টাইমের জন্য, সর্বোচ্চ 7 দিনের জন্য, আর আমরা ইনহেলারটা 1 বছর 2 বছরের জন্য দিয়ে থাকি। কিন্তু মেডিসিন কিন্তু সেম, এই সালবিটামল আর চিপ্রাটোপিয়াম ব্রোমাইড এগুলো দিয়ে আমরা কি করি? নেবুলাইজেশন করি, এগুলো দিয়ে আমরা ইনহেলারে করি। পাশাপাশি আরো দুই তিনটা আছে, ব্যাকজিডলের মধ্যে সালমেট্রল আছে, ঠিক আছে, ওগুলো দিয়ে আমরা করে থাকি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে ইনজেকশন কোনটা চুজ করতে পারি বলেন তো? এই ধরনের পেশেন্টের জন্য, অ্যাপনিয়ার পেশেন্টের জন্য, যাদের মানে একবার শকে চলে যাচ্ছে, আমাকে ওর শ্বাসকষ্ট ফিরে আনতে হবে, ওই সময় আমি কোনো ওষুধ সিরাপ খাওয়াই কোনো লাভ নেই, ঠিক আছে? তাইলে আমরা ওই পেশেন্টকে কি করতে হবে? যেটা একবার ভিতরে গিয়ে ভালোভাবে কাজ করবে, ইনজেকশন দিতে হবে। কোন ইনজেকশন দিতে পারি? হ্যাঁ, এটা দিতে পারি, ঠিক আছে? সেটা অ্যাডাল্ট হোক আর সাইড হোক, আমি তাকে অ্যামাইনোফালিনটা দিতে হবে। ইনজেক্টেবলের মধ্যে এটা দিয়ে তাকে চিকিৎসা দিতে হবে, যখন তার প্রচুর রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কোনোভাবে সিরাপ দিয়ে কাজ আসবে না, বা সিরাপ তার এমপিও, মুখে এমপিও, ঠিক আছে, নাথিং পার ওরা, সে কিছু খাইতে পারতেছে না, ওই সময় আমি মুখে কিছু দিতে পারি, তাহলে তাকে আমি ইনজেকশন দিব। এই ইনজেকশনটা যদি অ্যাডাল্ট দেন তাহলে ফুল দিতে পারবে। এটা কত হয়? এটা 125 হয়, 250 হয়, 250টা সেটা হচ্ছে 10 ml, এটা হচ্ছে 1 ভায়াল দিয়ে দিতে পারে, তাকে অ্যাডাল্ট দেবে। আর যদি আপনার সাইলের ডোজটা লিখে রাখেন, ইনজেকশন কি নামে পাওয়া যায়? পাইলিন নামে পাওয়া যায়, 125 মিলিগ্রাম। ওষুধের নাম কিন্তু অ্যামাইনোফাইলিন, অনেকে বুঝতে পারেন না কিন্তু এগুলো। এটা কিন্তু দুইটা ডোজে দেওয়া হয়। এইটুকু পোড়ানোর পানির সাথে আমি কি করতে হবে? ডিস্টিল ওয়াটারের সাথে কি করতে হবে? মিক্স করে আমি ইনস্ট্যান্ট তাৎক্ষণিক তাকে ওই ইনজেকশনটা দিয়ে দেব একবার। বুঝতে পারছেন? তার মানে ওয়াইটের সাথে কত গুণ করতে হবে? 0.2 এবার যদি 4 কেজি হয় তাহলে কত আসবে? 0.8। যদি 5 কেজি হয় 0.10 না 1 ml, ওই সময় তো 0.10 লিখে দেব, তাহলে 1 ml পাবো। তাহলে এই হচ্ছে তার জন্য স্প্রে করব, মানে তাৎক্ষণিক আমি তাকে দিয়ে দেব কিসের সাথে? এনএসের সাথে, ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করে, বা যে কোনো আইবুপ্রোফেনের সাথে মিক্স করে। এরপর আসেন মেইনটেইন ডোজ, যেটা আমি তাকে কন্টিনিউ রাখতে হবে, যেহেতু ওরা আমি কোথা থেকে পেয়ে আনছি, প্রায় দিক থেকে আমি কি তাকে পেয়ে আনছি, তাহলে আমাকে এটা মেইনটেইন ডোজ রাখতে হবে। আমি ওই লোডিং ডোজটা তাকে আর দিতে পারবো। ওটার জন্য আমি কি করতে হবে? ওয়াই কিন্তু 0.1 ml করে গুণ করতে হবে, যত কেজি তত সাথে 0.1 ml স্টেট দেওয়ার পরে, স্টেট একটা দেওয়ার পর আমি 2 ml করে একটা দিয়েছি, এরপর আমাকে মেইনটেইন করে 3-4 দিন দিতে হবে। আর 3-4 দিন বা 7 দিন বা 10 দিন দেওয়ার জন্য আমি তাকে কি করতে হবে? ওজনের সাথে কি করতে হবে? 0.1 ml আমি গুণ করতে হবে। গুণ করে তাও এটার মতো 3 ml বা 4 ml পানির সাথে সেটাকে মিক্স করে আমি ওই আইভি দিয়ে দেব দিনে 2 বার করে, ঠিক আছে? 7 দিন আর 10 দিন রেডি করতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে পাইলিনের ডোজ। আপনার কাউকে দেন বা না দেন
প্রেসক্রিপশনে লিখে দেখবেন ওভাবে যেন একবারে সুন্দরভাবে দিতে পারে ঠিক আছে সিরাপ ট্যাবলেটে কাজ হচ্ছে সিরাপ ট্যাবলেট ওই সময় দিলে ওটা যাইতে যাইতে একটা সময় তো অনেক দূর বাচ্চা মারা যাবে এখনো বাচ্চার প্রচুর রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে আমার ওই বাচ্চাটাকে ফিরে আনতে হবে ব্রঙ্কাসকে ডাইরেক্ট করতে হবে এই জন্য আমি তাকে অ্যামাইনোফাইলিনটা দেব এটা দেব অ্যামাইনোফাইলিনটা ব্র্যান্ড নেমে ফাইলিন পাওয়া যায় তাহলে আমি এখানে কত 125 আছে 250 আছে 500 আছে আমি 125 দিলাম পার ml তাহলে এটাকে বলা হয় লোডিং ডোজ এটাকে তোমরা মেশিং লোডিং ডোজটা কখন আমরা দেব প্রথম যে ডোজটা দেব সেটাকে বলা হয় লোডিং ডোজ লোডিং ডোজ কিভাবে বাচ্চার প্রতি কেজির সাথে আমরা 0.2 কে গুণ করব গুণ করে যা আসে সেটার সাথে আমরা 3 থেকে 4 ml ডিস্টিল ওয়াটার দেব যেমন আইসিং দিতে পারি এমবিএম দিতে পারি ঠিক আছে তারপর আমরা ডিএ দিতে পারি যেমন একটা দেব দেওয়ার পরে সেটা আমরা কি করব আইভিতে স্পিড ডোজ একবার দিয়ে দেব এরপর আর এভাবে এটা দেওয়া যাবে না এর পর দিন থেকে মানে পর থেকে আমরা এই ডোজটা মেইনটেইন করতে হবে এটাকে এই জন্য হলো ম্যান্ডেটরি ঠিক আছে ম্যান্ডেটরি ডোজ কিভাবে প্রতি ওজনের সাথে 0.1 ml প্রতি কেজির সাথে কত 0.1 ml করে আমরা তাও যা আসে ধরেন বাচ্চার কেজি 8 কেজি তাহলে 0.8 পাবে যদি 5 কেজি 0.5 পাবে ওটার সাথে আমরা কি করব 3 ml পানি দেব 3 ml ডিস্টিল ওয়াটার দেব তাহলে কত হলো 3 ml 0.8 একসাথে করে সিরিঞ্জে নিয়ে আমরা কিসে দেব আইভিতে দেব নিয়ে দেব এভাবে আমি যতদিন পর্যন্ত তার শ্বাসকষ্ট থাকে ততদিন পর্যন্ত তাকে দেব এরপর তার শ্বাসকষ্ট সাধারণ হয়ে গেছে এরপর আমি তাকে কি করব কোরালে দিয়ে দিতে পারি কোরালে আমি 4 লিটার মোটা ডক্সোপাইরিন বা লিভোসালবিটন দিয়ে দিতে পারি বুঝতে পারছেন আচ্ছা আর এর পাশাপাশি তো রেগুলেশন তো করবেনই বাচ্চাকে কেরার পর আমরা সিপিএফ দিলাম সিপিএফ বুঝেন দিছে কখনো কাউকে দিনা স্যার কি করে বুকের মধ্যে এভাবে চাপ দেয় চাপ দিতে হয় কয় চাপ দিয়ে কয়বার আঙুল বেগ দিয়ে চাপ দিতে হয় তিনবার দেওয়ার পরে এটাকে প্রথমত যদি অ্যাডাল্ট হয় তাহলে আপনাকে 30 বার করে দিতে হবে 30 বার চাপের পরে আঙুল বেগ যেটা আছে আঙুল বেগ যেটা আছে ওটা তো নাকের মধ্যে থাকবে দেখেন ওটা নাকের মধ্যে থাকবে ওটাকে 3 চাপ দিতে হবে মানে কখন দেবেন এটা যখন তার কিছু পাইতেছেন না পালস সব শেষ কিছু নাই বিপি একবার লো পাইতেছে ঠিক আছে তারপর তার শ্বাস নাই ওই সময় আপনি তাকে সিপিএস দিতে হবে আপনি সিপিএস দিলেন সিপিএস দেওয়ার পরে প্রথমত 30টা চাপ দিলেন চাপের পরে আঙুলের তো মুখের মধ্যে থাকে ওনাকে 3 বার চাপ দিবেন এভাবে 5 বার মানে 30 বার করে 5 বার দিতে হবে ঠিক আছে প্রায় 150 বার চাপটা দিতে হবে আর প্রতি 30 চাপের পরে আঙুলটাকে করে কি করতে হবে এক চাপ 3 চাপ দিতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে কি করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কি করতে হবে আঙুলবার 3 চাপ দিয়ে মানে এই চেস্টের মধ্যে চাপ একবার দিতে হবে বুঝতে পারছেন সেটা হচ্ছে কি দিই মাত্র 2 আঙুল দিবা 1 আঙুল দিই বাচ্চাদের ক্ষেত্রে পুরো হাত দিতে হবে এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য পুরো হাত দিতে হবে তাহলে এটা বুঝতে পারছেন অ্যাডাল্টের ক্ষেত্রে পুরো 30 বার প্রথমত বুকে চাপ দিবেন তারপর আঙুলকে 3 বার চাপ দিবেন আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 3 বার আঙুলকে চাপ দিতে হবে আর একবার চাপ বুঝতে পারছেন এটা আচ্ছা সবাই ভালো লাগতেছে আরেকটা ইলেকট্রিক শর্ট দেয় এটা হ্যাঁ ইলেকট্রিক শর্ট সিপিএস দেওয়ার পরে একটা শ্বাসটা চলে আসছে ঠিক আছে শ্বাস চলে আসছে তখন আমাকে কি করতে হবে এই অ্যাড্রেনালিনটা শুরু করে দিতে হবে কারণ শ্বাস যখন চলে আসে তখন আমি বুঝতে পারি যে এ কি ফিরে আসতে পারে ওই হিসাবে আমরা অ্যাড্রেনালিনটা শুরু করি বুঝতে পারছেন আর হচ্ছে আরেকটা হচ্ছে ডোপামিন দেওয়া হয় বিশেষ করে যারা কার্ডিয়াক শকের পেশেন্ট হার্টের সমস্যা যাদের পালস বিপি তাও পাওয়া যায় না তাদেরকে অ্যাড্রেনালিন দেওয়া হয় না তাদেরকে দিতে হয় কি ডোপামিন এটা হচ্ছে কার্ডিয়াক শকের জন্য আর অ্যানাফাইলেটিক শক অ্যানাফাইলেটিক শক বিভিন্ন পোকামাকড়ের কারণে হতে পারে বিভিন্ন রোগের কারণে হতে পারে যদি ব্রঙ্কাসটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় মানে শ্বাসে আর আসতেছে না তখন আপনি অ্যাড্রেনালিন যোগ করুন অ্যাড্রেনালিন দেওয়ার ডোজটা অন্তত জানেন কাউকে দিতে পারবেন যদি প্রেসক্রিপশনে থাকে কিন্তু বেশি কম দেওয়া যাবে না এই পাইলিন বলছি এগুলো কিন্তু বাচ্চাদেরকে বেশি করে দেওয়া যাবে না একবার যতটুকু হবে ততটুকু দিতে হবে হিসেব করে এটা হয় 1 মিলিগ্রাম আর হচ্ছে 1 ml পাওয়া যায় বুঝতে পারছেন বাজারে পাওয়া যায় কি 1 ml কি বলছেন বেশি দিলে কি হচ্ছে বেশি দিলে আপনি ওনাকে বাঁচাতে চাইবেন পুরো মেরে বলতে হবে বুঝলেন নাই মানে সে মানে বাঁচার আগেই মারা যাবে বেশি দিলে মানে মরার আগে মারা যাবে আচ্ছা এটা কি করতে হবে এই যে এখানে কতটুকু আছে 1 ml আছে কিন্তু 1 ml মানে ওই এর মধ্যে টিউবের মধ্যে আছে 1 ml ওই 1 ml কে কি করতে হবে ডাইলিউট করতে হবে কিসের সাথে 9 ml ডিস্টিল ওয়াটারের সাথে তার মানে 9 ml ডিস্টিল ওয়াটার নিতে হবে সাথে হচ্ছে এটা একদমই কি করতে হবে মিক্স করতে হবে মিক্স করার পরে কত ml হবে 10 ml
10 ml হবে না 1 ml হচ্ছে এটা 9 ml হচ্ছে ডিস্ট্রিবিউটার 10 ml হবে না আবার ওই 10 ml থেকে 1 ml নিতে হবে ভালো করে বুঝুন ওই 10 ml থেকে 1 ml নিতে হবে ওই 1 ml এর সাথে কি করতে হবে আমি লিখে দিয়েছি দেন अगेन 1 ml dilute with 9 ml ডিস্ট্রিবিউটার ওই 1 ml এর সাথে আবার 9 ml ডিস্ট্রিবিউটার কি করতে হবে মিক্স করতে হবে তারপর আবার কত ml হবে 10 ml ওই 10 ml থেকে কি করতে হবে দেন কি 1 ml per kg per day স্যার এখানে আরেকটা ওই 1 ml এর সাথে 9 ml ডিস্ট্রিবিউটার মিক্স করতে 10 ml 10 ml 10 ml 10 ml থেকে 1 ml নেবেন আরগুলো আলাদা রেখে দেবেন আবার 9 ml বাদ হ্যাঁ ওই 9 ml রেখে দেবেন বাদ না আলাদা করে রাখেন না রাখে দিতে হবে আচ্ছা কত ml পাইছেন 1 ml ওই 1 ml এর সাথে আবার 9 ml যদি পানি দেন তো কয় ml হবে 10 ml আবার 10 ml দিছে এখন বাচ্চার কেজি হচ্ছে 5 কেজি ওই 10 ml থেকে বাচ্চা কয় ml পাবে 5 ml পাবে লাস্ট যেটা ডাইলুট করছে ওটা থেকে বাচ্চা 5 কেজি হলে সে 5 ml পাবে আর ওটা স্টেপ দিনে একবারই দিতে হবে আগের দিন কি স্যার টিউবটা টিউবের মধ্যে কত ml থাকে 1 ml 1 ml থাকে 1 মিলিগ্রাম অথবা 1 ml ঠিক আছে ওই 1 ml কি করব আমি 9 ml মিক্স করলাম থেকে ওই 1 ml টাকে একটা সিরিঞ্জে দেব সিরিঞ্জে দেওয়ার পর ওই সিরিঞ্জে আরো কি করব 9 ml ডিস্টিলিউটার টেনে নেব তাহলে আমার টোটাল কয় ml হচ্ছে 10 ml 10 ml ওই 10 ml থেকে আমি 1 ml আলাদা করব ওই 10 ml ডাইলুট করার পর 1 ml আলাদা করব 9 ml কি করব আমি আলাদা একটা সিরিঞ্জে রেখে বা পারে দিব তাহলে আমার এখন 1 ml হইছে তো ওই 1 ml এর মধ্যে আমি আবার 9 ml ডিস্টিলিউটার অ্যাড করব কয় ml হইছে এবার এই 10 ml এর সাথে আর কোন ডাইলুট করা লাগবে না ঠিক আছে এটার সাথে আমি কি করব পানিবাদ দেব কিভাবে দেব বাচ্চার ওয়েট হচ্ছে 5 কেজি ওখান থেকে 5 ml দেব 5 ml নিয়ে সেই 5 ml আমি আইভিতে দিয়ে দেব ঠিক আছে দৈনিক একবার এটা একবারে দেব অসুবিধা গেলে তো আমি অন্যগুলো ব্যবহার করব অ্যাড্রেনাল ব্যবহার করব অ্যাড্রেনালটা দেব আমি ওই যে বেবিটা যে মৃত্যুর পর থেকে আসছে বা শ্বাসটা কেটে গেছে ওটা শ্বাসটা কাটার জন্য স্যার এটা তো বাইকছে এটা ফুল দিয়ে দেব 1 ml নাকি ওই 9 ml হ্যাঁ 1 ml ঠিক আছে ওটার সাথে আপনার কোনো ডাইলেট প্রথমবার ডাইলেট একবার করলে ভালো ডাইলেট করাটা ভালো তাহলে তোমার টক্সিসিটি বাড়বে না প্রথমে 1 ml এর সাথে 9 ml ডাইলেট করবে ডাইলেট একবার দিয়ে দেব ঠিক আছে ওটার জন্য আর কেজি দিতে হবে আর না স্যার বা কম্পাউন্ড পয়জনি এটা তো দানের বীজ দানের ওই যে দান খেতে কীটনাশক দেওয়া হয় না এভাবে এভাবে ওটাকে বলা ওপিসি আর ওটা যখন কেউ খেয়ে ফেলবে তখন সেটাকে বলা ওপিসি পয়জন বুঝতে পারছেন ওপিসিটা হচ্ছে ধানের বীজগুলা পোকা মাকড় মারার জন্য দেওয়া হয় আর সেটা যদি মানুষে খেয়ে ফেলে তাকে বলে কি ওপিসি পয়জন হয়ে যায় তাকে বলে ওপিসি পয়জন এই ওপিসি খাওয়ার ফলে আমাদের যে ফুসফুস আছে এই ফুসফুস কি হয়ে যেতে পারে সংকুচিত হয়ে যেতে পারে ঠিক আছে বা আপনার বিভিন্ন পয়জনিং যদি আপনি নেন এই বিষক্রিয়াটা যেন না ছড়ায় এটা কোনো অ্যান্টিডোটস না অ্যান্টিডোটস ওপিসি অ্যান্টিডোটস আরেকটা আছে সেটাকে বলে প্যালিডক্সিন ওটা হচ্ছে অ্যান্টিডোটস মানে ওটার কাজ হচ্ছে কি করবে ওই বিষটাকে মানে কি করবে পানি করবে বা ওই বিষটা কাটিয়ে দিবে কি প্যালিডক্সিন ওটা হচ্ছে ওপিসি অ্যান্টিডোটস কিন্তু অ্যাট্রোপিনের কাজ হচ্ছে আপনি যেই কোনো বিষক্রিয়া যেন না ছড়ায় দ্রুত যেন না ছড়ায় বা আপনার যদি আপনার ব্রঙ্কাসকে যেন কি শেষ এই জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বুঝতে পারছেন এই কথা তাহলে ভালো কেউ যদি ওপিসি খায় তার কি হইতে পারে ওপিসি পয়জন হইতে পারে আর পয়জনের ফলে কি হইতে পারে তার যে ব্রঙ্কাসগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যেতে পারে আর এই ব্রঙ্কোস্পাজমকে আমরা ঠিক করার জন্য বা ব্রঙ্কোস্পাজম যেন না হয় সেজন্য আমরা কি করি অ্যাট্রোপিন ডোজটা লিখে রাখি কিভাবে দেওয়া হয় পয়জনিক হচ্ছে অক্সিজেন আর হচ্ছে ওপিসি হচ্ছে কিসের না অর্গানোফসফরাস হরমোন পয়জন এই বিষটা যখন গান পোকা মরিচ পোকা মারার জন্য দেবে তখন পোকাকে মারা হবে আর যখন এটা মানুষই খেয়ে ফেলে ঠিক আছে কে বেশি খায় লেডি আচ্ছা এই যে আমি কয়েকগুলো পয়জনের নাম বলছি প্রত্যেকটা পয়জনই কাটার জন্য আলাদা আলাদা কি লাগে অ্যান্টিডোটস লাগে যেমন করোনা ভাইরাস আপনাকে কাটানো দিতে আপনাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিতে অন্য ভ্যাকসিনে কাজ করে ঠিক আছে তো এই জন্য এটো সেম যে পয়জনই ওই পয়জনিং অ্যান্টিডোটস দিতে হবে অন্যান্য অ্যান্টিডোটস দিলে লাভ এই জন্য আমাদেরকে আগে যে যেটাই খাক শিওর হতে হবে সে কি খেয়েছে
বুঝতে পারছেন? আমি যে অ্যাট্রোপিনের কথা বলছি এটা মাস্ট বি হচ্ছে আপনার কিসে দিতে হবে, ওবিসির মধ্যে দিতে হবে। যারা ধান মিশ খেয়ে আসে তাদেরকে মাস্ট বি অ্যাট্রোপিনের প্রথমেই অ্যাট্রোপিন তাকে চার্জ করতে হবে। ওয়াশ করে নিয়ে আসার পরে তাকে কি করতে হবে? অ্যাট্রোপিন চার্জ করতে হবে। গ্যাস্ট্রিক লাগেজের পরে অ্যাট্রোপিন চার্জ করতে হবে। এরপর হচ্ছে প্যারিডক্সিন, যদি সিভিয়ার হয় এগুলো যদি বেশি চলে যায় তখন আমি তাকে অ্যান্টিডোট দিতে হবে বিষকে কাটানোর জন্য, সেটাকে বলে প্যারাডিডক্সিন, প্যারক্স নামে পাওয়া যায়। আজ অ্যাট্রোপিনের দোষটা লেখা হয়, এগুলো আমরা ওবিসি নিয়ে আলোচনা করলে একবার এগুলো বুঝে দেব। মানে এত ঘন্টা আগে শিখে গেছে ওবিসি গেছে বা সিলেটিভ ফেলে এটা গেছে যেটা আছে ওখানে, কিন্তু আপনার ডায়াবেটিস তো ওবিসি হয়ে যায়। এটা পাওয়া যায় 1 ml পাওয়া যায়। আর অ্যাট্রোপিন জানতে হবে, আপনি চাইলে 1 ml দিয়ে ফাটাই দিচ্ছেন তাহলে রোগী ভালো হবে না, খারাপ হবে। আপনি চাইলে আবার 6 ml দিয়ে দিচ্ছেন তাহলে রোগী ভালো হবে। যেটা ডোজ মূল ডোজ ওটা দিয়ে যদি পারেন তাহলে ফাটাই দিতে পারেন, ভালো বিষয়। সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, সেপ্টাইটিন দিয়ে দিতে পারেন। তাহলে উনি যদি অ্যাডাল্ট হয় তাহলে 2 গ্রাম ওটি সেপ্টাইটিন দিয়ে দিবেন, আর সাথে হচ্ছে কি দিতে পারেন একটা অ্যাট্রোপিন স্টেট ডোজ দিয়ে দিতে পারেন, সাথে একটা পিপিআই দিয়ে দিবেন। এগুলো দিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট এগুলো দিয়ে সরাসরি কি করবেন? হসপিটালে করবেন। আর যা যা দিচ্ছে সেটা একটা নোট করে লিখে দেবেন, তাহলে হসপিটালে যে ম্যানেজমেন্ট করবে তার একটা সুবিধা হবে। কারণ আপনি অ্যাট্রোপিন চাইলে, অ্যাট্রোপিন আমরা মেনটেন লোডিং ডোজ বলছি, অ্যাট্রোপিন এইভাবে দিতে হবে। লোডিং ডোজ মেনটেন ডোজ সম্পূর্ণ আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা দেখুন, তো 1 ml, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। যদি ওবিসি খেয়ে আসে তাহলে তাকে আমরা 3 অ্যাম্পুল আইভিতে স্লোলি স্টেট একটু আস্তে আস্তে দেব। কয় অ্যাম্পুল দিতে হবে? 3 অ্যাম্পুল দিয়ে শুরু করতে হবে, এর কমও না বেশি না, ভালোভাবে এটা জেনে নেন। বরাবর 3 অ্যাম্পুল তাকে দিতে হবে, ঠিক আছে? 3 অ্যাম্পুল আইভি স্লোলি স্টেট, দেন ডাবল দ্য ডোজ ইন এভরি 50 মিনিটস। এরপর হচ্ছে 15 মিনিট পরে, কয় মিনিট অপেক্ষা করব? 15 মিনিট অপেক্ষা করব। এগুলো আপনাকেই করতে হবে। 15 মিনিট পরে দেখবেন যে ওই রোগীটা অ্যাট্রোফিনাইজেশন হয়েছে কিনা। এটা কি আমরা লিখেছি বলছি, এন্ড রিপিট আনটিল ফুল অ্যাট্রোফিনাইজেশন। অ্যাট্রোফিনাইজেশন মানে কি? ওই রোগীটা যখন আমার কাছে আসবে তখন আমি তার যখন পিউপিলগুলো দেখব। বিষ্কার রোগী দেখতে দেখব আগে চোখের পিউপিল দেখব। পিউপিল কোনটা? একবার মাঝে কালো যেটা সেটা। এটা নরমালটা তো আমরা দেখতে পাইতেছি কিন্তু বিষ্কার রোগী যদি বন্ধিস্পজন হয় তার পিউপিলটা পিন পয়েন্ট হয়ে যাবে, একবার ঘোরা হয়ে যাবে, ঠিক আছে? একবার ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে একবার সুইচটা ঢুকে এরকম একটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন আমরা যখন অ্যাট্রোপিন শুরু করব, অ্যাট্রোপিন দেওয়ার পরে অ্যাট্রোপিনটা যদি কাজ করে তাহলে 15 মিনিট পরে দেখব যে তার পিউপিলটা কি হয়ে গেছে? ডাইলেটেড হয়ে গেছে, বড় হয়ে গেছে। সাথে কি থাকবে? মাউথ, এক্সিলা, টাং এগুলো ড্রাই হয়ে যাবে, মানে এগুলো শুকিয়ে যাবে। অ্যাট্রোপিন দেওয়ার 15 মিনিট পরে এগুলো শুকিয়ে যাবে। রেজ টেম্পারেচার, শরীরে জ্বর চলে আসবে, ঠিক আছে? তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে আমরা অ্যাট্রোপিন কিভাবে করব? যদি পিন পয়েন্ট থেকে পিউপিল ডাইলেটেড হয়ে যায়, যদি টেম্পারেচার রেজ থাকে, ঠিক আছে? যদি তার সোয়েটিং হয় প্রচুর, তারপর হচ্ছে আমরা কি বলছি, এই জিহ্বা বলেন, তারপর হচ্ছে মুখ বলেন, এগুলো শুকিয়ে যাবে। এই ধরনের এই অবস্থাগুলো যদি দেখতে পাই তখন আমরা বলি যে ওবিসি পেশেন্টের কি হয়েছে? অ্যাট্রোফিনাইজেশন অলরেডি হয়ে গেছে। তখন আমরা এই অ্যাট্রোপিনে কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। বন্ধ বলতে 3 অ্যাম্পুল দিছি আর আমি দেব না। এবার কোথায় চলে যাব? মেইনটেইন ডোজে চলে যাব। মেইনটেইন ডোজ কিভাবে দেব? টোটাল অ্যাম্পুল, মানে টোটাল যত অ্যাম্পুল কাছে দেওয়া হয়েছে তার 10%। তার কত পার্সেন্ট? 10%। মনে করেন সে টোটাল 10 অ্যাম্পুল পাইছে, তাহলে 10% কত হবে? 1 অ্যাম্পুল হবে, ঠিক আছে? কত হবে? 1 অ্যাম্পুল হবে। ওই 1 অ্যাম্পুল আমরা 1 লিটার পানির সাথে ডি এর সাথে বা ডিএনএস এর সাথে মিক্স করে 30 ড্রপে আইভিতে দেব, বুঝতে পারছেন? ধরেন 15 মিনিট পর দেখলাম তার কোনো অ্যাট্রোফিনাইজেশন হয়ে গেছে, তো কি করতে হবে? এই যে লিখে দিচ্ছি, দেন ডাবল দ্য ডোজ, মানে আমি 3 অ্যাম্পুল দিছি, এবার তার কি করতে হবে? 6 অ্যাম্পুল দিতে হবে। 6 অ্যাম্পুল দিতে হবে। আগে 3 অ্যাম্পুল দিছি, এখন 6 অ্যাম্পুল দিতে হবে। 6 অ্যাম্পুল পরে দেখলাম যে তার এখন অ্যাট্রোফিনাইজেশন হয় না, কি করতে হবে? 12 অ্যাম্পুল দিতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না তার অ্যাট্রোফিনাইজেশন হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি অ্যাট্রোফিনটা কন্টিনিউ করতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে অ্যাট্রোফিন দেওয়ার সিস্টেমটা। এখন আপনারা বলতেছেন যদি জায়গা অনেক দূর হয়